সিকান্দার শাহ ওয়েহা জুবের রেপচি পর্ব ২ আকাশে আজ দুটো শুকতারা উঠেছে। আকাশের দিকে তাকালে সর্বপ্রথম ওই তারা দুটোর দিকে নজরে আসছে। তাদের ঠিক দুপাশে জ্বলছে তারা। চাঁদের আলোটাও আজ অন্যান্য দিনের তুলনায় বেশি উজ্জ্বল। আজ বোধহয় জ্যোৎস্না রাত। রাস্তার ধারে কুকুরগুলো ডেকে চলছে একাধারে। এমন এক পরিবেশে কানে ফোন হাতে নিয়ে বেলকনিতে দাঁড়িয়ে আছে মুনতাহা। সিকান্দারের গলা শুনেই তার গা বরফের মতো জমে গেছে। এই জ্যোৎস্নার আলো কেমন ঠান্ডা অনুভব হল তার। কাঁপাকা গলায় সিকান্দারকে মুনতাহা প্রশ্ন করল, আপনি আমার ফোন নাম্বার পেলেন কোথায়? ওপাশ থেকে শ্বাস ফেল বোধ হয় সিকান্দার। সিকান্দার রুম থেকে বের হয়ে বেলকনিতে দাঁড়িয়ে বলল, খুব কি কঠিন কাজ আপনার নাম্বারটা পাওয়া আমার জন্য? না, কঠিন কাজ নয়, কিন্তু আপনি আমাকে ফোন করেছেন কেন? কদিন পরে আপনার আমার বিয়ে মন। ফোনে কথা বলে দুজনের মধ্যে থাকা মিসআন্ডারস্ট্যান্ডিংগুলোকে বোঝা করার মাধ্যমে সলভ করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। আমি তো মানা করে দিয়েছি বিয়েতে। নিউ কিছু বলুন না থেকে সরে এবার হাতে আসুন। আমি বাংলাদেশে আসার পর থেকে শুধু আপনার না থেকে নাই শুনে যাচ্ছি। সম্ভব না। কি সম্ভব না? আপনাকে বিয়ে করাটা আমার পক্ষে সম্ভব নয়। সিকান্দারের গলাটা এবার আরও গম্ভীর আর শক্ত হয়ে আসল। আবার বলুন মন, আমি এবারও শুনতে পাইনি। আপনি বোধ হয় মিউট করে রেখেছেন ফোনটা। অন করুন। অন আছে মন, আপনি বলুন। হতাশ হল মুনতাহা, ফোঁস করে শ্বাস ফেলে বলল, আপনি আমাকে বিয়ে কেন করতে চাইছেন? কি উদ্দেশ্য আপনার? সত্যি করে বলুন। পুরো একটা জীবন তো আর একা একা কাটিয়ে দেওয়া যায় না। জীবনটা আল্লাহর বানানো এক লম্বা সফর। সেই সফরে পুরুষদের জন্য একজন সহধর্মিণী থাকা আবশ্যক। আর এই বিষয়ে আমার সিদ্ধান্ত একদম গৃহ যে আমি আমার জীবন সঙ্গিনী সহধর্মিণী হিসেবে এবং আমার পরবর্তী প্রজন্মের জন্য কেবল আর কেবল মুনতাহা মনকেই চাই, আর সেটাও হালালভাবে সম্মানের সাথে আজীবনের জন্য। সেজন্য আমার আপনাকে বিয়ে করাটা প্রয়োজন। মুনতাহার শরীর কেমন ঠান্ডা হয়ে আসলো আরও। লোকটার গম্ভীর আর ঠান্ডা গলায় গলা কথাটা যে এত অমায়িক আর সুন্দর। মুনতাহা বেলকনি রেলিং চেপে ধরে বলল, আমি দোয়া করি যে আপনি আপনার মনের মতো একজন ভালো জীবনসঙ্গী পান। সিকান্দার সেসব কথা শুনে কিঞ্চিত হেসে বলল, ওয়াই নট ইউ মিস মন? মুনতাহা কেন নয় সেই কথা বলার জন্য হাঁ করতেই সিকান্দার বলল, আকাশের দিকে তাকান মন। মুনতাহার হাঁ করা মুখটা মুহূর্তে বন্ধ হয়ে গেল। কিছু দেখতে পাচ্ছেন কি? জি, আকাশ দেখতে পাচ্ছি। চাঁদের দিকে তাকান। দেখুন আমাদের ভবিষ্যৎ। আপনি, আমি আর আমরা। মুনতাহা সিকান্দারের শেষের কথাটি শুনে বোকাচণ্ডী হয়ে গেল। কি মিন করছে সিকান্দার? বুঝেননি? ২ বছর প্রেম করলেন কিভাবে তাহলে? মুনতাহা আকাশে থাকা চাঁদের দিকে ভালো করে তাকাল। দুই পাশে দুটো শুকতারা দেখে বুঝতে আর বাকি নেই সিকান্দার কি মিন করছে। মুনতাহার লজ্জায় বোঝার সাথে সাথে ফোনটা কেটে দিল। সিকান্দার কেটে যাওয়া ফোনটা দিকে তাকাল। ফোনের স্ক্রিনের আলো নিভে যেতে চোখ মুখ শক্ত হয়ে আসল। রুম থেকে লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে অর্ণবের রুমের দিকে গেল। অর্ণব তখন ফেসবুকে নিউ আইডি খুলছিল। কম করে হলেও এই ১ বছরে ৫টা নিউ আইডি ব্লক করেছে মুনতাহা। আজ মেসেজ পাঠিয়েছিল মুনতাহা কি বলেছিল? ভাইজাকে যেন বিয়ে না করে। বিশ্বাসটা কেমন দেখায় না? তার এক্সকে তার বড় ভাই বিয়ে করবে। সেই এক্সকে আবার ভাবি বলে ডাকতে হবে। অর্ণব পারবে না। এমনিতেই মায়ের কথায় একটা বোকা গাধা মেয়ে করে মেয়েকে বিয়ে করে জীবনটা তেনা তেনা হয়ে যায়। তার উচিত হয়নি মায়ের কথা শোনার। তারও উচিত ছিল ভাইয়ের মতো শক্তিশালী হওয়ার। ফোনে নিউ সিম কার্ড ভরে নতুন আইডি খুলতে নিবে এমন সময় পায়ের ধূপধাপ আওয়াজ পেয়ে অনব তাকালে দরজার দিকে।
ভাইকে দেখে অর্ণব বসা থেকে উঠে দাঁড়াল। সিকান্দার কপাল স্লাইড করতে করতে অর্ণবের কাছে এসে দাঁড়িয়ে বলল, তুমি আজও মন্থাকে নখ দিয়েছিলে? অর্ণব চমকাল। সিকান্দার জানল কিভাবে? মুনতাহা না বললে তো জানার কথা না। তাহলে কি দুজনের ভেতর কথা হচ্ছে? অর্ণবের ভেতর গলা শুকিয়ে আসে। আসলে ভাইজা, আসলে নকলে আমি শুনতে আসিনি তুমি কোনো সাহসে এমন কাজ করোগে। আমার শক্ত হাতের মার খেলে তবে কি তুমি শান্ত হবে? তোমাকে বলেছি না স্টে অ্যাওয়ে ফ্রম মাই মুন? শুনছ না কেন তুমি? ঘরে বউ আছে তোমার, সে খেয়াল রাখো। দিস ইজ ইউর লাস্ট ওয়ার্নিং। ডোন্ট ক্রস দ্য লাইন এগেইন। এরপর যদি এমন কিছু করতে দেখেছি তাহলে তোমার মুখের মানচিত্র আমি বদলে ফেলব না নালায়েক নিকামা। অপমানে লাল হয়ে গেল অর্ণবের মুখটা। সিকান্দার চলে যেতে অর্ণব ঠাস করে বসে পড়ল বিছানায়। তার ভাইয়ের সাথে ছোট থেকে অনেক দূরত্ব। কোনো এক কারণে সিকান্দারের সাথে এ বাড়ির কারোরই বনিবনা হয় না। না সিকান্দার এই বাড়ির কোনো বিষয়ে ইন্টারফেয়ার করে, আর না সে তার জীবনের কাউকে ইন্টারফেয়ার করতে দেয়। সে তার নিজ মসজিদে সব সময় চলাফেরা করে। অর্ণব আর সিকান্দার যে দুই ভাই সেটা তাদের দেখলে বোঝা যাবে না, কারণ ভাই ভাইয়ের মাঝে যে সম্পর্ক থাকে সেটা তাদের মধ্যে নেই। অর্ণব বেড়ে উঠেছে ছোট থেকে মির্জা বাড়িতে, আর সিকান্দারকে একটা বয়সের পর আমেরিকা গিয়ে থাকতে হয়েছে বাড়িঘর ছেড়ে। কি জন্য 12 বছর আগে আচমকা সিকান্দার আমেরিকা চলে গিয়েছিল অর্ণব জানি না। 12 বছরের তাদের মধ্যে একবারও কথা হয়নি। তাদের কথা হলো আজ, আর সেটাও এমন থ্রেড দিয়ে। সিমরান রাতের খাবার খেয়ে হেলতে দুলতে রুমে আসছিল। মাঝপথে সিকান্দারকে দেখে ভ্যাবাচ্চাকা খেয়ে সুন্দর মতো হাঁটা শুরু করে। সিমরান ভয় পায় সিকান্দারকে। ছোটবেলায় কটা ধমক খেয়েছিল, সেগুলো আজও কানে শো শো করে বাজে। এখন বড় হয়েও ধমক খেলে মান সম্মান আর থাকবে না। রুমে এসে স্বামী অর্ণবকে ঘর জুড়ে পায়চারি করতে দেখে সিমরানের কপালে চিন্তার ভাঁজ পড়ল। স্বামীর পেছন পেছন সেও পায়চারি করতে করতে বলল, কি হয়েছে তোমার অর্ণব ভাইজা, এভাবে পায়চারি করছো কেন? কোনো সমস্যা? অর্ণব পায়চারি করা থামিয়ে দিয়ে পুরো কথা হাইড করে শুধু বলল, ভাইজা আমাকে নালায়েক নিকামা বলে গেছে। নালায়েক নিকাম্মা বলেছে, আর তার স্বামী রেখে ফেটে যাচ্ছে, তার মানে কি খারাপ কিছুই বলেছে? সিমরানও রাগে ফেটে পড়ল। কি? সিকান্দার ভাইয়ার এত সাহস আমার স্বামীকে নালায়েক নিকাম্মা বলে? সে নিজে একটা নালায়েক নিকান্না। তার 14 গোষ্ঠী নালায়েক নিক আম্মার সাথে তার বউ আসছে আমার স্বামীকে এসব বলতে। ঠাডা পড়ুক ওই মুখে। কিন্তু অর্ণব ভাইয়া একটা কথা জিজ্ঞেস করি? তুই আবার কি জিজ্ঞেস করবি? না মানে নালায়েক নিকাম্মাটা কি খুব খারাপ কিছু? অর্ণব আর চোখে তাকালো অশিক্ষিত হাদারাম মেয়ে এটার মানে জানে না, অথচ এতক্ষণ সিকান্দার এর গোষ্ঠী উদ্ধার করে ফেলছিল। অর্ণব বিছানা থেকে ফোনটা নিয়ে চলে গেল। মন্তাহা সিকান্দার এর ফোনটা কেটে দিতে মনে পড়ল তার মা তাকে সে কখন ডেকেছিল, এখনও তার যাওয়া হয়নি মায়ের কাছে। ফোনটা বিছানার উপর রেখে মুনতাহা ঘরে আসলো। খাবার টেবিলে বসার নাদিমকে। নাদিম সালমান মির্জার বড় ছেলে। ময়না বেগম পাশের চেয়ারে বসে আছে। খাবার বেড়ে দিচ্ছে, পানির গ্লাস এগিয়ে দিচ্ছে। কি আদর, কি আদর! অথচ মুনতাহার বেলায় মন তাহার কিছুই দেখে না। মনতাহা এগিয়ে গিয়ে পাশে দাঁড়িয়ে বলল, আমাকে ডেকেছিলে আম্মু? ময়না বেগম আর চোখে একবার তাকাল। তারপর শক্ত রাগান্বিত গলায় বলল, কখন ডেকেছি তোমায়? আসতে এতক্ষণ লাগল কেন? কি করছিলে কি তুমি? ভাত বেডে রাখা হয়েছে সেই কখন। খেয়ে উদ্ধার করো আমাকে। মনতাহা টেবিলে শেষ প্রান্তে তাকালো। একটা প্লেটে ভাত আর তরকারি বাড়া আছে। মনতাহার কি ওই ভাত গলা দিয়ে যাবে? না, যাবে না। আম্মুর মুখে এমন শক্ত কথা শুনলে সেদিন আর মন তাহার গলা দিয়ে ভাত নামে না।
মনতাহা মাথা নত করে বলল, আমি খাব না আম্মু, খিদে নেই। ময়না বেগম সাথে সাথে তাকালো, মনতাহার দিকে। খাবে না সেটা আগে বলবে না? তরকারি দেওয়া আছে ভাতে। এই ভাত এখন কে খাবে? নষ্ট হবে না? মন তার চোখ দুটো টলমল করল, চোখের পলক ফেললে গাল বেয়ে টপটপ করে ফ্লোরে পড়বে। পাশ থেকে নাদিম বিরক্ত হল, খেতে বসেও শান্তি নেই এই বাড়িতে। খাবারের উপর হাত ধুয়ে নাদিম বিরক্ত হয়ে চলে গেল। তোমার খাবার নষ্ট হবে না আম্মু, সকালে খেয়ে নেব। আমার অভ্যাস আছে বাসি পচা খাবার খাওয়ার। মুনতাহা খাবারের প্লেটটা নিয়ে ফ্রিজে রেখে রুমে চলে আসলো। রুমে আসতেই চোখের জলগুলো আর বাঁধল না, ভেঙে অঝোর ধারায় বেরিয়ে আসলো। সারারাত ফুপিয়ে ফুপিয়ে কাঁদল মুনতাহা। খুবই তিক্ত লাগছে সব। পরের দিন ঘুম ভাঙল মনতাহার। খুব ভোরে ফজরের নামাজটা পড়ে বাড়িঘর ঝাড়ু দিয়ে একটু থালা বাসন সব মেজে রুমে এসে পড়তে লাগল। পড়াশোনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োলজি ডিপার্টমেন্টে। পড়াশোনা করে খুব পরিশ্রমের ফল হিসেবে মুনতাহা ঢাকা বিশ্ববিদ্যালয়কে পেয়েছে। কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় পড়াশোনা করানো সম্ভব হবে না, হয় তাকে পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে পড়তে হবে, আর তা না হলে ন্যাশনালে। মনতাহা পাবলিককে বেছে নিয়েছিল। তখন অবশ্য ময়না বেগম তাকে কোনো কাজ করতে দেয়নি, যথেষ্ট সময় দিয়েছিলেন পড়াশোনা করার জন্য। অনলাইনে টাকা দেওয়া হয়েছিল। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পায় তাহলে আর কোথাও পরীক্ষা দিতে পারবে না, সরাসরি ন্যাশনালে যেতে হবে। মনতাহা তার সবটুকু পরিশ্রম ঢেলে দিয়েছিল এই 3টা মাস। হাড়ভাঙ্গা পরিশ্রমের জন্য সে এখন অনার্সটা করতে পারছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। চান্স না পাই তাহলে আর কোথাও পরীক্ষা দিতে পারবে না, সরাসরি ন্যাশনালে যেতে হবে। মনতাহা তার সবটুকু পরিশ্রম ঢেলে দিয়েছিল এই 3টা মাস। হাড়ভাঙ্গা পরিশ্রমের জন্য সে এখন অনার্সটা করতে পারছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তখন কি যে খুশি লাগছিল। মনতাহার মাকে জড়িয়ে ধরতে গিয়েছিল, কিন্তু সেদিন তার মা তার সামনে অবধি আসেনি। নাদিম আর সালমান মির্জা শুভেচ্ছা জানিয়েছিল, কিন্তু মনটা একটু মায়ের কিন্তু পায়নি। মুনতাহা দীর্ঘ একটা শ্বাস ফেলে ভার্সিটির ব্যাগটা গুছিয়ে নেই, তারপর নিজেও রেডি হয়ে বেরিয়ে এসে দেখে তার মা রান্নাঘরে কাজ করছে। মনতাহা ফ্রিজ খুলে রাতের বাসি খাবারটা বের করতে নিলে দেখে সেই খাবারটা নেই, প্লেটটাও নেই। ময়না বেগম রান্নাঘর থেকে একটা প্লেট এনে খাবার টেবিলে রেখে ফের রান্নাঘরে যেতে যেতে বলল, আবার টেবিলে। মুনতাহা টেবিলের সামনে দাঁড়িয়ে দেখল প্লেটে গরম গরম পরোটা আর ডিম ভাজা। মুনতাহা খেয়ে নীল খাবারটা, তারপর রুমে এসে ব্যাগটা নিয়ে বেরিয়ে যাওয়ার সময় ময়না বেগমকে স্মরণ করিয়ে দিয়ে বলল, আম্মু আমি আসছি। ময়না বেগম রান্নাঘরে জানালা দিয়ে একবার তাকাল। মনতাহা ব্যাগ কাঁধে চেপে হেঁটে যাচ্ছে। ময়না বেগম রান্নার মনোযোগ দিল। মনতাহা ভার্সিটি এসে নিজের ক্লাস রুমে যেতেই দেখা মিলল ইলার সাথে। ভার্সিটিতে ওঠার পর তার এই একটাই ফ্রেন্ড হয়েছে। মেয়েটা এই ভার্সিটির ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের খলিল স্যারের মেয়ে। বেশ মেধাবী ইলা, তার মেরিট পজিশন পাস ছিল। মনতাহাকে দেখে ইলাই এগিয়ে এসে বলল, কাল আসোনি কেন ভার্সিটিতে? মন, অনেক মিস করেছি তোমাকে। মনতাহা ব্যাগটা নামিয়ে টিস্যু দিয়ে ঘর মাত্র মুখটা মুছে বলল, একটু শরীর খারাপ ছিল তো, সেজন্য আমাদের ডিপার্টমেন্ট থেকে নেক্সট উইক কক্সবাজার ট্যুরে যাচ্ছে। তুমি কি যাবে? মুনতাহা মনটা কিঞ্চিত ভার হল। তার সমুদ্র পাহাড় অনেক পছন্দ, কিন্তু কখনো সামনাসামনি দেখা হয়নি। মন তাহার তবে বাসা থেকে যেতে দিবে না ভেবেই মনটা বেশি খারাপ। তারপরও জিজ্ঞেস করল, চাঁদা কত ধরেছে? 4,500। 12 তারিখ যাব। মাঝখানে 14 তারিখ থাকব, 15 তারিখ ব্যাক করব। যাবে তো? গত বছর যাওনি তুমি? না যাব না ইলা, বাসা থেকে পারমিশন দিবে না আম্মু। তুমি যাও, ছবি ভিডিও পাঠিও আমাকে সমুদ্রের, যদি পারো ভিডিও কল দিও একটা। ইলা মন খারাপ করে বলল, যাব না আমি। মন, গত বছর তোমাকে ছাড়া ভালো লাগেনি সাজে। আমি শিওর এবারও ভালো লাগবে না, টাকাগুলোই নষ্ট হবে। এর চেয়ে বরং আমি 14 তারিখ কোনো ভালো রেস্টুরেন্টে যাব খেতে। কি বল? ঠিক আছে। ক্লাসে স্যার আসতেই তারা ক্লাসে মনোযোগ দিল। সবগুলো ক্লাস শেষ হলে ইলা তার বাড়ি চলে যায়। আর মনতাহা উল্টো রাস্তায় হাঁটা ধরে একটা নতুন টিউশনি পেয়েছে। মনতাহা গত মাসে
সপ্তাহে 3 দিন পড়াবে, স্যালারি 5,000। মন্তহা নীলক্ষেত দিয়ে সোজা আজিমপুরের রাস্তা ধরে হাঁটা দিল। একটা কালো গাড়ি এসে তার পাশে থামে। মন্তাহা তাকায়, একবার গ্লাস লাগানো থাকায় ভেতরে কে আছে তা বুঝতে পারে না। ব্যাগ চেপে হাঁটা ধরলে সিকান্দার গাড়ি জানালাটা নিচে নামিয়ে মুনতাহাকে ডেকে বলে, আপনি এদিকে কোথায় যাচ্ছেন মন? বাড়ি তো অন্য রাস্তায়। সিকান্দার গাড়ি থেকে বেরিয়ে তার দিকে হেঁটে আসছে। মুনতাহা 2 হাত বুকে গুজে বলল, আপনি আমাকে ফলো করছেন না তো? আমি বাবার পার্টি অফিসের দিকে যাচ্ছিলাম, আপনাকে দেখেই থেমেছি। কোথায় যাচ্ছেন আপনি? মুনতাহা সহজ হল, সিকান্দার এর বাবা সেলিম মির্জা একজন স্বরাষ্ট্রমন্ত্রী। আর এদিকে তার পার্টি অফিস। ব্যাগ চেপে হাঁটা ধরলে সিকান্দার বলে উঠল, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছিলাম মন তার পেছন ফিরল। প্রথমত আমার নাম মুনতাহা, মুন্না, আর দ্বিতীয়ত আমি টিউশনি পড়াতে যাচ্ছি। চলুন আমি পৌঁছে দিচ্ছি আপনাকে। তার প্রয়োজন হবে না। উঠে আসুন গাড়িতে, আমি আপনাকে আপনার গন্তব্যের নামিয়ে বাবার ওখানে যাব। মন্তাহা কথা বাড়াল না করলে আরও চেপে ধরবে, তারপর টিউশনিতে পৌঁছাতে দেরি হবে। মন্তাহা গাড়িতে উঠে বসলে সিকান্দারও এসে বসে গাড়িতে। ইডেন মহিলা কলেজের সামনে সিকান্দার মুনতাহাকে নামিয়ে দেয়া। নেমে ধন্যবাদ বলে চলে যেতে নিলে পেছন থেকে সিকান্দার বলে উঠল, আপনার পড়ানো শেষ হতে কতক্ষণ লাগবে? 2 ঘন্টা। কেন? না এমনি, আপনি যান। মুনতাহা সামনের এক পাতলা বিল্ডিং এ ঢুকে গেল। 2 ঘন্টার জায়গায় 2.5 ঘন্টা লাগল মন্তাহার পড়ানো শেষ হতে। তবে বাহিরে এসে সিকান্দারের গাড়িটা সেই আগের জায়গায় দেখে চমকে উঠল। এগিয়ে এসে দেখল সিকান্দার গাড়ির দরজা খুলে দিচ্ছে। আপনি যাননি আর? না। কেন? আপনাকে রেখে যায় কি করে বলুন? উঠে আসুন, বাসায় নামিয়ে দিয়ে আসব আপনাই। মন্তাহা উঠে বসল। সিকান্দার মনোযোগ দিয়ে গাড়ি চালাতে লাগল, খুবই সতর্কতার সাথে। মন্তাহার দৃষ্টি সামনে স্থির। গাড়ির ভেতর দুজনের মধ্যে এমন নীরবতা, তাও এক প্রকার অস্বস্তির। মুনতাহা বেশ ভালো করে বুঝতে পারছে তার মায়ের সিকান্দারকে খুব পছন্দ। মন্তাহা না করেছে বলে তার ক্ষোভটা হয়তো আরও বেড়েছে। এবার এমনও হতে পারে আর সে তার নিজের কাছে রাখতে চাইছে না, ঘাট থেকে ঝেড়ে ফেলতে চাইছে। নীরবতাকে ভেঙে দিয়ে বলল, আমি খুবই ভীতু প্রকৃতির, সামান্য কথায় আঘাত পাই। আমি ভীষণ শক্ত প্রকৃতির মানুষ মন। আপনার সামনে ঢাল হয়ে সর্বদা আপনাকে আগলে রাখব। আমাকে বিয়ে করলে আপনার পরিবার আমাকে কোনোদিন মেনে নেবে না। আমাকে উঠতে বসতে অপমান করবে। তারা আপনাকে অপমান করলে তাদের সম্মান ধরে রাখার দায়িত্ব আর আমার থাকবে না। এই কথা আপনার ভাইও বলেছিল, তারপর আমার অনুভূতিগুলো নিয়ে ছেলে খেলা করল। এই সাজাটা তো আপনার প্রাপ্ত ছিল মন। মানে অবাক হয়ে তাকানো মুনতাহা সিকান্দারের দিকে। ভুল মানুষকে ভালোবেসেছিলেন, সেই ভুলেরই সাজা পেয়েছেন। আমার অনুভূতিগুলো তো মিথ্যা বা ভুল ছিল না। আমি ব্যতীত সকল পুরুষের জন্য আপনার অনুভূতি হারাম, সেই হিসেবে আপনার অনুভূতিগুলাও ভুল মিথ্যা দুটোই ছিল। আপনি চাইলে অন্য মেয়েকে বিয়ে করতে পারেন, কিন্তু সেটা কেন করছেন না? কেন? আপনার ভাই আমাকে ঠকিয়েছে বলে সহানুভূতি দেখার জন্য এমনটা করছেন না তো? এমন নিম্নমানের কথা বলে অন্তত নিজেকে ছোট করবেন না মন। আপনি ভীষণ দামি আমার কাছে। আমি খুবই অপ্রাসঙ্গিক একজন তুচ্ছ মানুষ। কারণে অকারণে তুচ্ছ-তাচ্ছিল্য করা যায় এমন এক মেয়েকে কিভাবে পরিবারের বিরুদ্ধে গিয়ে নিজের জীবনের সাথে জড়াতে চাইছেন আমি আসলে বুঝতে পারছি না। একটা কথা আছে জানেন, যে জোর করে হলেও প্রিয় মানুষকে নিজের করে নিবেন। আমি পুনর্জন্মে বিশ্বাসী নই, আর পুনর্জন্ম বলতেও কিছু হয় না। তাহলে বলুন, আপনাকে আমি পরিবারের কথাই ছেড়ে দেই কি করে? একটাই জীবন, সেটাও যদি নিজের পছন্দের মানুষের সাথে কাটাতে না পারি, তাহলে সেই জীবনটা কি বৃথা নয় আমার জন্য? আমি আপনার প্রিয় মানুষ। প্রিয় এর চেয়েও তো বেশি কিছু সুখ। আপনি আমার সুখ মন।
আর যেই জিনিস আপনাকে সুখ দেয়, যে জিনিস পুরো দুনিয়া থেকে আড়াল করে নিজের কাছে রাখতে হয়। আর আমি সেটাই করতে চাচ্ছি। আমি আপনাকে আমার কাছে আজ জীবনের জন্য রাখতে চাচ্ছি, ব্যাস। আপনার সময় লাগলে সময় নেন। আমি আপনাকে পাওয়ার লোভে কিয়ামত অবধি অপেক্ষা করতে রাজি আছি। আপনি যে শুধুই আমার মন, শুধু আমার। আপনার গন্তব্য অন্য কোথাও থেকে শুরু হলেও আপনার সেই গন্তব্য কেবল আমিতেই শেষ। সিকান্দার কথাটা শেষ করে ইশারায় কিছু একটা দেখাল। মন্তাহা সে ইশারা দেখে বাহির পানে তাকিয়ে দেখল তার বাসা। মুনতাহা আর কোনো কথা না বলে চুপচাপ নেমে গেল। সিকান্দার মুনতাহার যাওয়ার পানে তাকিয়ে চোখ সরিয়ে নিল। এবার দৃষ্টি দিল ফোনের দিকে। তার বাবা সেলিম মির্জার একের পর একটা ফোন আসছে। মন্তাহা গাড়িতে উঠে বসতেই সিকান্দার ফোনটা মিউট করে রেখেছিল আর আনমিউট করল না। বাবার পার্টি অফিসে না গিয়ে সিকান্দার সুজা মির্জা বাড়ির দিকে চলে গেল। বাড়িতে প্রবেশ করতেই সিকান্দার তত্ত্বশ্বাস ফেল। বর্ষার ঘরের সোফায় বসে আছে সাইদা মির্জা, সুফিয়া মির্জা, যে কিনা সিকান্দারের সম্পর্কে ফুফু হয়। আর তাদের সামনে বসে আছে ঘটক বেটা। সিকান্দারকে দেখে সুফিয়া মির্জা উঠে এসে সিকান্দারকে টেনে নিয়ে ঘটকের পাশে দাঁড় করিয়ে দিলটি টেবিল থেকে ২০ থেকে ২৫টা মেয়ের ছবি উঠিয়ে বলল, জুলিকে তোর বিয়ে করতে হবে না, আশা করছি এগুলো মধ্যে একটাকে অন্তত তোর পছন্দ হবে। সাইদা মির্জা আর চোখে সিকান্দারকে আপাদমস্তক দেখে বলল, তোমার না পার্টি অফিসে যাওয়ার কথা ছিল? তোমার বাবা এত করে বলল যাওনি শুনলাম, কেন যাওনি? ফোনও কেন তোলনি? এতটা অবাধ্য কিভাবে হচ্ছ তুমি? এসব দিন দেখার জন্য কি তোমাকে আমরা এত বড় করেছি? সাইদা মির্জার এতগুলো প্রশ্নের একটাও সিকান্দার জবাব দিল না। সুফিয়া মির্জা ভাইপোর শক্ত মুখ দেখে সাইদা মির্জাকে থামিয়ে দিয়ে বলল, আহ ভাবি, থামো না। দেশে আসলে তো কটা দিন, একটু সময় দাও। আস্তে ধীরে ব্যবসা, রাজনীতি সবকিছুতেই ঢুকবেনে। এখন যেই কাজের জন্য আসা হয়েছে সেটা করা যাক আগে। হ্যাঁ, সেটাই কর। কম করে হলেও ২৫টা মেয়ের ছবি এখানে আছে। আর তারা সবাই বাংলাদেশের নামকরা বিজনেসম্যান, মন্ত্রীদের মেয়ে। আমাদের স্ট্যাটাসে সমানে তারা। আশা করি পছন্দ হবে তোমার। সুফিয়া মির্জা হাসি মুখে ছবিগুলো এগিয়ে দিল সিকান্দারের হাতে। সিকান্দার চোখ পর্যন্ত বুলাল না। ছবিগুলো নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে বলল, পাত্রে আমার পছন্দ আছে। আপনাদের কষ্ট করে মেয়ে খোঁজার কোনো দরকার নেই। আপনারা আর আপনাদের প্রতি মূল্যবান সময় আমার পেছনে ব্যয় না করলেই বরং আমি খুশি হব। এখন আপনারা যদি আমার সত্যি সত্যি বিয়ে দিতে চান তাহলে একটা কাজ করতে পারেন। সালমান মির্জার বাড়িতে প্রস্তাব নিয়ে যান। যদি নাও যান তারপরও কোনো সমস্যা নেই। আমার বিয়ের প্রস্তাব আমি নিজেই রেখেছি চাচার কাছে। চাচা ও রাজি, আমিও রাজি। এখন মুনতাহা রাজি হলেই হবে। আপনাদের আমার বিয়েতে দাওয়াত দিব। দোয়া করে যাবেন আমাকে ও আমার স্ত্রীকে। চলবে?